নমস্কার, আমি রক্তিম। এখন বইমেলা চলছে, তো আমি বইমেলা গেছিলাম। তো বইমেলা উপলক্ষে বইমেলা থেকে সংগ্রহ করা এবং ঠিক তার আগে কসবা বইমেলা বা বিভিন্নভাবে সংগ্রহ করা যে সমস্ত বই আমি সংগ্রহ করলাম, তো ভাবলাম যে আপনাদেরকে এই একটা সংগ্রহের ভিডিওতে দেখিয়ে দিই। যারা আমাকে ফলো করেন, আমার সেই সমস্ত সাবস্ক্রাইবাররা বা ভিউয়াররা, তারা হয়তো এখান থেকে কিছু কিছু বই তাদের পছন্দ মতো তাদের জড় অনুযায়ী চয়েস করে কিনতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা অনেকেই জানেন যে আমি সম্প্রতি কবিতা পড়তে শুরু করেছি। তো প্রথমেই আমি কবিতার বইগুলো দেখাবো। তো কবিতার বইগুলো দেখানোর আগে আমি বলি, সকলকেই বলবো, এটা অনুরোধ করব, আমাকে যারা ফলো করেন তারা লিটল ম্যাগাজিনের যে প্যাভিলিয়ন বইমেলায়, সেখানে সময় কাটান। আমি এই প্যাভিলিয়নটাকে বেশ কয়েক বছর বা বলতে পারেন আমার সারা জীবন দারুণ রকমের ইগনোর করেছি। এবারে আমি গিয়ে বুঝলাম ওটা একটা সোনার খনি। আমি 2.5 ঘন্টা সময় কাটিয়েছি। আমার বইমেলায় টোটাল সময় কাটানোর প্রায় 60-80% সময় আমি লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে কাটিয়েছি। দুর্দান্ত সব বই কিনেছি, সেগুলো দেখাবো। তাই এই অনুরোধটা আমার তরফ থেকে, ইউটিউবার রক্তিম সরকারের তরফ থেকে আপনাদের সকলের প্রতি থাকলো। আপনারা লিটল ম্যাগাজিনে সময় কাটান, ওখান থেকে বই কিনুন, ওখানকার বই, কবিতা, প্রবন্ধ এইসবের বই কিনুন। তো যাই হোক, কবিতা দিয়ে প্রথম শুরু করছি। কবিতায় প্রথম যে বইটা দেখাবো সে বইটা হচ্ছে এই বইটা, আনন্দ পাবলিশার্সের যারা বৃষ্টিতে ভিজেছিল কাব্যগ্রন্থ, জয় গোস্বামী। এর দাম হচ্ছে 550 টাকা। এটা খুব পপুলার বই। এটা কেমন বই, কী বই, এই নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। 171 পেজ এবং আনন্দর পেজ আর প্রিন্ট কোয়ালিটি দেখিয়েও খুব একটা লাভ নেই। এই হচ্ছে ব্লার্ব আর এই হচ্ছে লেখক পরিচিতি। জয় গোস্বামীর পরিচিতি নিষ্প্রয়োজন, এরকম একটা থিকনেস রয়েছে। আমি এখানে আনন্দর লোগোও দেখা যাচ্ছে। আমি ধীরে ধীরে বইটা পড়ছি, পড়ে শেষ হলে আস্তে 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 আপনাদেরকে এর একটা রিভিউ করার চেষ্টা করব। এরপরে যে বইটা দেখাবো, পরপর দুটো বই সায়ন্তন পাবলিকেশনের, এবং এই দুটো বই আমি কিনেছি কসবা বইমেলা থেকে। প্রথম বইটা হচ্ছে দেবদারু গাছের সন্তান, সোমা দত্ত। এই কবিকে, এটা কবিতার বই। বইয়ের দামটা আমি বলে দিই। দাম হচ্ছে 190 টাকা। এখানে সোমা দত্তর কবি পরিচিতি এবং এখানে অল্প একটু ব্লার্ব। কবিতার বইয়ে ব্লার্ব খুব একটা লাগে না। পেজ প্রিন্ট কোয়ালিটি খুব ভালো, এরকম দেখিয়ে দিই, ঠিক আছে? খুলে দেখাই বইটাকে। বইটা এরকম দেখতে, বেশ ভালো দেখতে। এবার আমি এই কবিকে ফেসবুকের মাধ্যমে চিনতাম। তার ওনার কিছু আবৃত্তি, কবি লেখা কবিতা, এগুলো সব পড়তাম। তো সেই থেকে একটু আকৃষ্ট হয়ে এই বইটা কিনেছি। পিছনেও দেখতে পাচ্ছি একটু ব্লার রয়েছে। ভালো কবিতা, মানে কবিতার যেটা খুব ইম্পর্ট্যান্ট, আমি যেটা বুঝেছি, খুব খুব মানে মাইক্রো এক্সপিরিয়েন্স থেকে, ঠিক আছে, বা ন্যানো এক্সপিরিয়েন্স থেকে, সেটা হচ্ছে, মানে এক্সপিরিয়েন্স প্রায় নেই বলে চলে, সেটা হচ্ছে কবিরা লেখেন এমনভাবে যেখানে পাঠক এবং কবির মাঝখানে থাকে হচ্ছে একটা ঘষা কাচ, এবং এই ঘষা কাচ দিয়ে পাঠককে কবি কিছু কিছু জিনিস দেখান। সবটা দেখান না, সেই সবটা যে দেখাচ্ছেন না, সেই জায়গাটা পাঠকের উইজডমের ওপর কবি ছেড়ে দেন, তার কল্পনা শক্তিকে ব্যবহার করার ওপর কবি ছেড়ে দেন। কবিতার মূল কি পয়েন্ট কিন্তু সেটা। এই ঘষা কাঁচটাকে আপনি কিভাবে, ভার্চুয়াল ঘষা কাঁচটাকে, অর্থাৎ কবি এবং পাঠকের মাঝখানে এই ঘষা কাঁচটাকে আপনি কিভাবে ডিজাইন করতে পারলেন। ঠিক থ্রিলারের ক্রাইম কনস্পিরেসি ইনভেস্টিগেশনের মতো কবিতার ক্ষেত্রে এই ঘষা কাঁচটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে। তাই আমার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেই সমস্ত কবিতা ভালো লাগছে যার কিছুটা বোঝা যাচ্ছে আর কিছুটা বোঝা যাচ্ছে না। কবিতার মূল জায়গাটাই কিন্তু সেটা। চলে যাব পরবর্তী কবিতার বইয়ে। এটা হচ্ছে স্প্যানিশ কবিতার অনুবাদ, দুজন অনুবাদক, তরুণ কুমার ঘটক এবং সমর্পিতা ঘটক। এখানে ব্লার্ব রয়েছে, এখানে দুজনের কবি পরিচিতি রয়েছে, এবং এটাও সায়ন্তন পাবলিকেশনের। এর দামটা আমি বলে দিই, দামটা হচ্ছে 225 টাকা। সায়ন্তন পাবলিকেশনে কিন্তু পেজ প্রিন্ট কোয়ালিটি দুটো বইয়েরই আউটস্ট্যান্ডিং। এরকম পেজ প্রিন্ট কোয়ালিটি খুবই ভালো। সামনে থেকে দেখাই, এরকম দুর্দান্ত। এই কোলাজটা, কালার কম্বিনেশনটা খুবই ভালো। ইটসেলফ ঘষা কাজ টাইপের একটা ফিলিং আসছে, মানে একটা ভাবুক করে দেওয়ার একটা ফিলিং আসছে, এবং কবিতার কিন্তু মূল কাজই ওটা। এখানে আমি একটু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলে আমি কবিতা পড়া বাড়িয়েছি। তার কারণ হচ্ছে আমি অনেক বেশি ক্রিকেট ডমিনেটেড মানুষ। এবার প্লেয়ারদের মতন মানসিকতা আমার মধ্যে তৈরি হচ্ছিলো, এবং এটার ফল যেটা হচ্ছিল যে আমার মধ্যে হয়তো সেন্সিটিভিটি কিছুটা হলেও
লস হচ্ছিল। তো সেটার সলিউশনটা কি, এটা তো প্রবলেম যে সেন্সিটিভিটি একটু হলেও লস হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমের সলিউশন হিসেবে বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলে আমি ঠিক করেছি আগামী দিনে কবিতা পড়া আরও বাড়াতে হবে। তার কারণ একজন পাঠ প্রতিক্রিয়াদাতা হিসাবে আমার অনেক বেশি সেন্সিটিভ হওয়া উচিত। আমার কথাবার্তার মধ্যে একটা রাফনেস, কথাবার্তার মধ্যে একটা টাফনেস চলে আসছিল বিভিন্ন ভিডিওতে, সেটা আমি উপলব্ধি করেছি। এবং বলা ভালো, আমার কিছু বন্ধুবান্ধব তারা লেখালেখির সঙ্গে যুক্ত, কেউ কবি, কেউ লেখক, আমার সোশ্যাল মিডিয়া ফলো করলে বুঝতে পারবেন কে বা কারা, তারাও এটা বলেছিল কথার মধ্যে একটা রাফনেস চলে আসছে। তো সেইটাকে কমানোর জন্য আমি কবিতার দিকে ঝুঁকেছি। পরবর্তী বই তরুণ নবীন কবি তন্ময় দেবের লেখা বরং আমাকে পোড়াও। এটার দাম 200 টাকা আর বইঘর প্রকাশনার বই, ঠিক আছে। এই বই অনেকটা আমি পড়েছি, দুর্দান্ত, ঠিক আছে। তন্ময় দেব, এই যে পেজ প্রিন্ট কোয়ালিটি দেখালাম, খুলে দেখাচ্ছি কীরকম দেখতে। তন্ময় দেব তরুণ কবিদের মধ্যে, আমি কবিতার কিছুই বুঝি না, মাফ করবেন, বেশি জ্ঞান দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যতটুকু বুঝেছি তার ভিতরে কবিতা রয়েছে এবং হি শুড কন্টিনিউ রাইটিং কবিতা, এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে কবিতার যে বাক্য, সেই বাক্যের যে অভিঘাত, তার যে ইম্পালস, এবং সেটা মানুষের মানে পাঠকের মাথার মধ্যে গিয়ে ম্যারিনেটেড হয়ে কী জিনিস তৈরি করতে পারে, এই বোধ কবির থাকা দরকার। এবং সে টাইপের বাক্য, কবিতার বাক্য সেই রকম হওয়া দরকার। তন্ময় দেবের কবিতার বাক্য সেই রকম। তো আমি তন্ময় দেবের কবিতার একটা খুব খুব পছন্দের কবিতার 3টে লাইন আমি পড়ে শোনাচ্ছি। মানে কীরকম এই প্রিয় মানুষদের জন্য, আমরা যখন কারোর প্রতি অবসেসড হয়ে যাই, তখন তার জন্য আমরা এই 3টে লাইন ব্যবহার করতে পারি। কবিতার নাম হিসাবপত্র, তুমি সঞ্চয়, আবার 5 লাইন রয়েছে। এবং আমি এই 3টে লাইন আপাতত ডেডিকেট করছি আমার প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে। প্রিয় কবিতার মতো বারবার পড়ি তোমায়, প্রিয় বইয়ের মতো ভাঁজ পড়তে দিই না মলাটে, বুকের কাছে জড়িয়ে রাখি যেভাবে গাছকে আগলে রাখে শেকড়। ডেডিকেট করলাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আমার প্রিয় মানুষ মহেন্দ্র সিং ধোনিকে। তাকে প্রিয় কবিতার মতো বারবার পড়ি, তার খেলা বারবার দেখি ইউটিউবে, তার ছবি বারবার দেখি গুগল করে। দুর্দান্ত, বরং আমাকে পড়াও, কবি তন্ময় দেব। কবিতার শেষ বই লিটল ম্যাক প্যাভিলিয়ন থেকে কেনা, কবি সপ্তর্ষি রায়, এক মুঠো আগুনের স্বরলিপি, দাম 100 টাকা, ঠিক আছে। এই হচ্ছে এরও মানে কভারটা খুব সুন্দর, খুব সুন্দর, এরকম কভার, সুন্দর কালার কম্বিনেশন এবং উজ্জ্বল আলো আমার ভালো লাগে। এখানে রয়েছে হচ্ছে কবি পরিচিতি, এখানে কবি পরিচিতি রয়েছে, পেজ প্রিন্ট কোয়ালিটি ডিসেন্ট, এরকম পেজ প্রিন্ট কোয়ালিটি। এবং এর প্রকাশনাটা আমি একটু বলে দিই, প্রকাশনাটা সবসময় বোঝা যায় না। গীতা 21 শতক, প্রকাশনার নাম রয়েছে 21 শতক, আমি দেখিয়ে দিই 21 শতক, ঠিক আছে, 21 শতক এই প্রকাশনা। কবিতার বইগুলোর প্রত্যেকটা পেজ নাম্বার বললাম না, কারণ কবিতা পেজ নাম্বার ধরে ধরে করা একটু মুশকিল। আপনারা যখন পড়বেন পেজ নাম্বার নিয়ে মাথা ঘামান দাও, ধীরে ধীরে পড়বেন। ওরা ইয়েও দিয়েছিল আমাকে ওই লিটল ম্যাক থেকে একটা পেজ মার্ক, ঠিক আছে, ওই 21 শতক থেকে সোজা করে দেখা, 21 শতক থেকে। তো কবিতার বই শেষ হয়ে গেল। কবিতার বই শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে যাব আমি আমার পরের জ্বরে। তো পরের জ্বরে আমি প্রথমেই খুব কন্ট্রাস্টিং জ্বর থ্রিলারটা দেখিয়ে নিই। আচ্ছা, একটা কথা বলি, কলকাতা বইমেলায় আমার সঙ্গে অনেক লেখকদের দেখা হয়েছিল, কিছু কিছু ছবি সংগ্রহ করেছি, সেই ছবি আমি বসিয়ে দেবো। এবং আমার সঙ্গে খুব ভালো ডিসকাশন হয়েছে আমার এবং সহবুক টিউবার আয়ুষ্মান মিত্রের সঙ্গে লেখক ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের শিহরণ সংখ্যা কিশোর ভারতীর। আমি 11 নম্বর টানেল পড়ে মুগ্ধ হয়ে যাই। এবং ইন্দ্রনীল বাবুর মতো মানে এরকম সুপার জ্ঞানী একজন মানুষের সঙ্গে কথা বলতেও দুর্দান্ত লাগে। কী কথা হয়েছে সেসব তো বলছি না, যে যতটুকু 10 মিনিট আলোচনা হয়েছে, দারুণ আলোচনা হয়েছে। তো ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের সঙ্গে যে ছবিটা আছে, সেই ছবিটা আমি এই ভিডিওতে বসিয়ে দেব, আপনারা দেখতে পারবেন। এছাড়াও কিছু কিছু লেখকের সঙ্গে মিট করেছি, সেইগুলো এই ভিডিওতে আমি বসিয়ে দেবো এডিটে, তাতে এই বইমেলা ফিলটাও অনেক বেটার আসবে। তো থ্রিলার সেকশানে প্রথম যে বইটা আমি দেখাবো, সেই বইটা আমি সেই লেখকের উপস্থিতিতে সংগ্রহ করেছি। এটা আমার অত্যন্ত প্রিয় একটা সিরিজ এবং বাংলা সাহিত্যের কার্যত প্যারাডাইম শিফট করিয়ে দেওয়ার সিরিজ, যে সিরিজের মাধ্যমে পাঠকরা এডুকেটেড হচ্ছেন পুলিশ প্রসেস সম্বন্ধে, হওয়া শুরু করেছেন। এরপরে আরও সিরিজ লেখক এনেছেন। লেখক দীপচক্রর লেখা দ্য ডার্ক সিক্রেট, বিবেক সিরিজ 4, সপিজেন বাংলার বই, লেখকের উপস্থিতিতে আমি সংগ্রহ করেছি। দাম হচ্ছে 350 টাকা। ওরা আবার একটা এরকম পেজ মার্কও দিয়েছে যেখানে দীপচক্রের ছবিও রয়েছে। এছাড়া বইয়ের এখানে রয়েছে হচ্ছে ব্লার্ব, এখানে রয়েছে হচ্ছে লেখক পরিচিতি। পেজ প্রিন্ট কোয়ালিটি সপিজেন কিন্তু আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। আর পেজ নাম্বারটা আমি বলে দিই, পেজ নাম্বারটা হচ্ছে 180। তো বিবেক সিনহার
এটা চতুর্থ গল্প এবং এই গল্পে লেখক তার সোশ্যাল মিডিয়াতে অন্তত এটুকু ক্লেম করেছেন যে তিনি বিবেককে ঢেলে সাজিয়েছেন। এবার আগামীতে বইটা পড়ে কেমন কি লাগে সেটা আমি বলবো। তবে এখানে আমি একটা কথা বলি, যেহেতু এটা আমার খুব কাছের সিরিজ, মানে মনের খুব কাছের সিরিজ এবং আমার বিশ্বাস বহু পাঠকের মনের কাছের সিরিজ, তার কারণ আমি যেটা বললাম যে লেখক দীপচক্র শুধুমাত্র একজন লেখক নন, তিনি একজন এডুকেটরের রোলে অবতীর্ণ হয়েছেন, যে পাঠকদেরকে পুলিশ প্রসেসকে সঠিক এডুকেশন দিতে হবে। এবং সেজন্যই এই সিরিজটার বা এই বইটার যে ভিডিও আমি বানাবো, রিভিউ ভিডিও, সেটা যদি সময় লাগুক, তাতে মে মাস হয়ে যাক, জুন মাস হয়ে যাক, কোনো ক্ষতি নেই। আমি প্ল্যান করেছি এটাকে ভালো করে একটা রিভিউ বানাবো। সেই রিভিউতে আমি যদি 3 মিনিট কথা বলি, সেটা ঠিকঠাক কথা বলবো, সঠিক কথা বলার চেষ্টা করবো, সেই জন্য সময় লাগতে পারে এই রিভিউটা আনতে। এর পরের দুটো বই থ্রিলারে আমাকে উপহার দিয়েছে সহভুক টিউবার আয়ুষ্মান মিত্র। উপহারে দেওয়া বইয়ের দাম বলতে কিঞ্চিত অস্বস্তি হয়, তবুও ভিডিওর স্বার্থে দাম দুটো বলে দেবো। প্রথমটা হচ্ছে আনন্দ পাবলিশার্সের বই। এই যে আনন্দ পাবলিশার্সের লোগো, প্রজ্ঞাসূত্র, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। সামনে থেকে দেখাচ্ছি, এরকম খুলে দেখাই, এরকম। আনন্দর বইয়ের পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটির কথা বাড়িয়ে লাভ নেই। এই হচ্ছে ব্লার্ব, এই হচ্ছে লেখক পরিচিতি, আর দাম হচ্ছে 250 টাকা বলে দিলাম, যদিও আমি উপহারে পেয়েছি। আর পেজ নাম্বার হচ্ছে 242। তো এই হচ্ছে প্রজ্ঞাসূত্রের ব্যাপার, পুরোটা খুলে দেখাই, উপহারে পাওয়া বই। এর পরেরটা হচ্ছে অনিশ দেবের বই, পত্রভারতীর বই, আবারও আয়ুষ্মানের উপহার দেওয়া। বইটার দাম আমি বলে দিচ্ছি, বইটার দাম হচ্ছে 595 টাকা, আর পেজ নাম্বার হচ্ছে 424। তো অনিশ দেবের লেখক পরিচিতি প্রথমে দেখিয়ে দিই। এখানে লেখক পরিচিতি রয়েছে, এখানে ব্লার্ব রয়েছে, আর বইটা হচ্ছে এই বইটা, গোয়েন্দা এসিজি সমগ্র। ঠিক আছে, এই বইয়ের হয়তো রিভিউ আপনারা আয়ুষ্মান মিত্র চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে, বইয়ের অনেকগুলো গল্প এবং উপন্যাস রয়েছে, তার মধ্যে 4টে গল্পের নাম হচ্ছে পাখি ধরা, মুদ্রা রাক্ষস, চুনিলাল বাবুর লালচুনি, ছায়ের আড়ালে। আর উপন্যাস হচ্ছে অন্তরে পাপ ছিল, আকাশ ঘুম, 1 ইঞ্চির গরমিল, দরজা বন্ধ ছিল, বিশ্বাসঘাতকদের জন্য। এই হচ্ছে মোটামুটি উপন্যাস। এটা মোটা বই, এটা পড়তে সময় লাগবে, কখন পড়ে শেষ করতে পারবো জানি না। তো সেই মতো দেখে একটা রিভিউ বানাতে পারি। পিছনে একটু ব্লার্ব টার্ব রয়েছে এরকম দেখতে। পত্রভারতীর পেজ প্রিন্ট কোয়ালিটি কী দেখাবো তাও একবার দেখিয়ে দিই, আরও আছে পত্রভারতীর বই আমার এই ভিডিওতে। তো এই হচ্ছে গোয়েন্দা এসিজি সমগ্র। ঠিক আছে, এখানে আমি একটা কথা বলি, আমার অনেক ভিডিওতে আপনারা আমার কাছ থেকে অবজেক্টিভ কথা শুনেছেন, অর্থাৎ আমার বেস্ট স্ট্রিট ভিডিও, আমার অটোমেটিক চয়েস ভিডিও। আমি প্রথমেই অ্যাপোলোজাইজ করে নেব সকলের কাছে যে বইয়ের মতো একটা সাবজেক্টিভ জিনিসকে অবজেক্টিভ কায়দায় রিভিউ বানানো কিন্তু উচিত না। বই হচ্ছে একটা সাবজেক্টিভ জিনিস, যে সাবজেক্টিভ বিশ্লেষণ হওয়া উচিত। কিন্তু অবজেক্টিভের মায়াটা কি জানেন? অবজেক্টিভ আপনাকে সিলেকশন বা এলিমিনেশনে সাহায্য করবে। অর্থাৎ আমি যদি বলি এই জড়ে এ টপার, তাহলে আমার ভিউয়ার এবং আমার সাবস্ক্রাইবারদের এটা বুঝতে সুবিধা হবে যে ওই বইটা আমি কিনবো না। অবজেক্টিভের এটাই সুবিধা, সেই জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা অবজেক্টিভ ফরম্যাটে হয়, এমসিকিউ ফরম্যাটে হয়। এছাড়াও সরকারি চাকরির পরীক্ষাও সম্ভবত এমসিকিউতে হয়, যেটা আমার সঠিকভাবে জানা নেই। কিন্তু অবজেক্টিভের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে এবং এটাই কারণটার নাম অবজেক্টিভ। বইয়ের বিশ্লেষণ সেরকম হওয়া উচিত না। তাই আমার কথার মধ্যে অনেক সময় অনেক অবজেক্টিভিটি থাকতে পারে, যেটা কিন্তু বইয়ের জন্য অনেক সময়, বইয়ের বিশ্লেষণের জন্য অনেক সময় যারা বইয়ের জন্ম দেন, লেখকরা বা প্রকাশকরা, ঠিক আছে, তাদের জন্য অনেক সময় কিন্তু সুখকর নাও হতে পারে। ঠিক আছে, সেই জন্য আমি প্রথমেই ক্ষমা চাইছি। এবং এই জন্য দেখবেন আমি ইন্ডিভিজুয়াল বইয়ের রিভিউতে কখনো রেটিং দিই না 5-এ 4, হয়তো লিখে কখনো কেটিসি গ্রুপে করি, কলকাতা থ্রিলার ক্লাব গ্রুপে, কিন্তু ভিডিওতে কখনো 5-এ 4, 4.5, 3.5 এগুলো করি না। তার কারণ ওটা অবজেক্টিফাই করা, ওটা কিন্তু খুব খুব মানে মানে খুব অস্বস্তিকর একটা বিষয়। ঠিক আছে, কিন্তু যখন আমি এরকম বই সংগ্রহের ভিডিও বানাই, বা যখন বেস্ট স্ট্রিট বানাই, বা যখন অটোমেটিক চয়েস বানাই, তখন আমাকে অবজেক্টিফাই করতে হয় আপনাদের কথা ভেবে, যারা আমাকে বিশ্বাস করে বই কেনেন। কারণ তাদেরকে আমি সঠিক রাস্তায় নিয়ে যেতে চাই, তাদেরকে একটা অ্যাভারেজ বইকে ভালো, ভালো বইকে অ্যাভারেজ, এই যে কনফিউশন, এই যে গ্রে এরিয়া, ঠিক আছে, এই গ্রে এরিয়াটার মধ্যে আমি চেষ্টা করি না রাখতে। সেই জন্য অনেক সময় আমি অবজেক্টিভ অবস্থান নিই, যেটার জন্য আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বইয়ের ক্ষেত্রে অবজেক্টিভ অবস্থান নেওয়াটা ঠিক নয়, কিন্তু তবুও নিতে হয়। এই জন্য দেখবেন পিএইচডি এন্ট্রান্স কোনো প্রিমিয়ার ইনস্টিটিউটে অবজেক্টিভ পরীক্ষা, এন্ট্রান্সের পর তারা সাবজেক্টিভ করে, পেপার লেখে, কোর্স ওয়ার্ক করে, কিন্তু পরীক্ষাটা এন্ট্রান্সটা অবজেক্টিভ হয়, কারণ সেটা সিলেকশন বা এলিমিনেশনে সাহায্য করে।
এত বইমেলা নামক এই যে মহাজাগতিক বিস্ফোরণ হয়, হ্যাঁ, পারলে স্টিফেন হকিং নেমে চলে আসে। তো এই বইমেলায় বই আপনারা খুঁজবেন কী করে যদি অবজেক্টিভ না হন? কাকে এলিমিনেট করবেন আর কাকে সিলেক্ট করবেন? আর বুক টিউবার হিসেবে আমি রক্তিম সরকার সবসময় এটা মনে করি যে আপনাদেরকে অবজেক্টিভ ডিরেকশন যদি দিই তাহলে হয়তো আপনাদের বেশি উপকার হবে। তো চলুন পরের জ্বরে চলে যাব, প্রেমের জ্বর। তো এই প্রেমের জ্বরে প্রথম যে বইটা দেখাবো সেটা ডেজের বই, অথরের সারনেম নেই, মৌমিতা। বেডরুমের বাইরে, এখানে দুটো উপন্যাস রয়েছে, কয়েক বছর আগে আর বেডরুমের বাইরে, এবং বইটার দাম হচ্ছে 250 টাকা। পেজ নাম্বার হচ্ছে 159। ঠিক আছে, বইয়ের সামনে থেকে এরকম দেখিয়ে দিই, বইটা এরকম, পুরোটা খুলে দেখাই, বইটা এরকম দেখতে। ঠিক আছে, এই হচ্ছে বইয়ের ব্লার্ব, এই হচ্ছে অথর পরিচিতি। তো এই হচ্ছে দুটো উপন্যাস, এই দুটো উপন্যাস হচ্ছে প্রেমের উপন্যাস। এবার প্রেমের উপন্যাসে বুদ্ধদেব গুহ যেভাবে প্রেমের উপন্যাসকে হ্যান্ডেল করতেন, ঘটনা খুব বেশি থাকতো না, চরিত্র থাকতো এবং দর্শন থাকতো, প্রেমের দর্শন এবং চরিত্র নির্মাণ করে বুদ্ধদেব গুহ গল্পকে এগিয়ে নিয়ে যেতেন। এবার এই গল্পগুলোতে, মানে এখানে কয়েক বছর আগে এবং বেডরুমের বাইরে, এখানে যে গল্পগুলো বলা হয়েছে সেই গল্পগুলোতে সঠিকভাবে কোনো কনফ্লিক্ট নেই। ঠিক আছে, চরিত্রও ঠিকভাবে কিছু নেই, রয়েছে কিছু কিছু খণ্ড খণ্ড ঘটনা। এবার সেই খণ্ড খণ্ড কোলাজগুলোকে এক জায়গায় জুড়তে গেলে সরঞ্জিৎ চক্রবর্তীর মতো স্কিল দরকার, সেই স্কিলটাও আমি দেখলাম যে এই অথরের নেই। তাই এই বইটা আপনারা কি করবেন না করবেন এই সিদ্ধান্ত আমি আপনাদের ওপরেই ছেড়ে দিলাম, কারণ এটা কিন্তু অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ ক্যাটাগরির বই বলেই আমাকে বলতে হচ্ছে। এই বইটা আমার পড়া হয়ে গেছে। ঠিক আছে, এছাড়া কিছু বলার নেই, কারণ প্রেম লিখতে গেলে যে স্কুল অফ থটে আপনাকে এগোতে হবে সেই স্কুল অফ থটটা কিন্তু অনেক হাই লেভেল স্কুল অফ থট, যেটা আমাদেরকে একজন নোবেল লরিয়েট, ভারতবর্ষের প্রথম নোবেল লরিয়েট দেখিয়ে দিয়ে গেছেন তার শেষের কবিতা বা নষ্ট নির্বাক চোখের বালিতে। ঠিক আছে, তো এরপরে প্রেমের বই চলে যাব দুর্দান্ত বই। দুর্দান্ত বই, প্রকাশনা সংস্থা পত্রভারতীকে ধন্যবাদ তরুণ লেখকদের সুযোগ দেওয়ার জন্য, নতুন ট্যালেন্টদের সুযোগ দেওয়ার জন্য। রোহিত দে, ভাঙা ব্রিজ, পত্রভারতী। সরঞ্জিৎ চক্রবর্তী যদি কোনো যোগ্য উত্তরসূরি আমার চোখে পড়ে থাকে তো রোহিত দে, এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। ব্লার্ব, লেখক পরিচিতি, পত্রভারতীর পেজ দেখানোর নিষ্প্রয়োজন, দুর্দান্ত পেজ। বইয়ের টোটাল নাম্বার অফ পেজেস হচ্ছে 136, দামটা আমি একবার বলে দিই, 250 টাকা। মানে সরঞ্জিৎ চক্রবর্তী ঘরানার লেখা কোলাজের মতো বহু খণ্ড খণ্ড ঘটনাকে একটা নির্দিষ্ট থিমের মধ্যে সুন্দর করে জড়িয়ে, এবং সেন্টেন্সের যে ফোর্থ ডাইমেনশন জেনারেট করা, যেটার কার্যত পোস্ট ডক্টরেট হচ্ছেন সৈকত মুখোপাধ্যায় স্যার, যার সেন্টেন্সের একটা ফোর্থ ডাইমেনশন থাকে, অর্থাৎ সেন্টেন্সটার ঠিক অঙ্কটা আমরা বুঝতে পারি না, XY Z কোঅর্ডিনেট তো বুঝতে পারলাম, তারপরের কোঅর্ডিনেটটা আমরা বুঝতে পারি না। সেই ধাতের লেখা লেখক রোহিতদের সেন্টেন্সের মধ্যে রয়েছে, যেটা সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের মধ্যেও কিছুটা রয়েছে। দুর্দান্ত। আবারও দেখিয়ে দিই, ভাঙা ব্রিজ, পত্রভারতী, দুর্দান্ত বই, রেকমেন্ড করছি পড়ার জন্য যদি কারোর প্রেম ভালো লাগে। দুর্দান্ত বই, কালারটি অপূর্ব, মানে ডাস্কি কালার না, গোধূলি বেলার কালার, অপূর্ব, দুর্দান্ত লাগছে। এরপরে প্রেমের শেষ বই, এবং এখনকার সময় যারা প্রেম লিখছেন, যাদের লেখা আমি পড়েছি, তাদের মধ্যে সম্ভবত আমার বিচারে প্রথম 1-2 জনের মধ্যে যিনি আসবেন তিনি হচ্ছেন লেখক জয়দীপ চক্রবর্তী। আবারও পত্রভারতীর বই, তুমি আছো আমি আছি, খুলে দেখাবো বইটাকে। বইটা এরকম। ঠিক আছে, এর একটা শর্ট রিভিউ আমার চ্যানেলে রয়েছে। এই হচ্ছে ব্লার্ব, এই হচ্ছে লেখক পরিচিতি। পত্রভারতীর পেজ প্রিন্ট কোয়ালিটি দেখানোর নিষ্প্রয়োজন, তাও একবার দেখিয়ে দিই। আর নাম্বার অফ পেজেস হচ্ছে 128, আর দাম হচ্ছে সম্ভবত, আমি দেখে বলছি, 189 মনে হচ্ছে, হ্যাঁ 189। বইটাকে আবারও দেখাই। এই বইটাকে আমি খুব হাই রেটিং দিচ্ছি, তার কারণ এই বইটার মধ্যে একটা দার্শনিক দিক আছে, প্রেমের সঙ্গে একটা দর্শনকে মিশিয়ে, এবং পুরো প্রেমের উপন্যাসের প্রায় 80 to 90% দার্শনিকভাবে মিশিয়ে দিয়েছেন লেখক জয়দীপ চক্রবর্তী, এবং দার্শনিক হওয়ার কারণে এই লেখাটা একটা আলাদাই উচ্চতায় চলে গেছে, একটা খুব সুন্দর একটা আধ্যাত্মিক একটা দিক রয়েছে, দুর্দান্ত। এরপর চলে যাব আবারও লিটল ম্যাগাজিনের দিকে, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন থেকে কেনা আমার পরবর্তী আরও দুটো বইয়ের দিকে। এখন আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমি একটু সুরিয়ালিজম, ম্যাজিক রিয়েলিজম এই সমস্ত বিষয়ে একটু চর্চা করছি। তো সেই সব কারণে লিটল ম্যাগাজিনে কোনো একটা টেবিল থেকে, টেবিল নাম্বারও মনে নেই, আমি দুটো বই কিনেছি। তার মধ্যে একটা হচ্ছে ডক্টর জিভাগো, ভিক্টর ভৌমিক। এই বইতে লেখকের কোনো পরিচিতি, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি রয়েছে এখানে পরিচিতি, বইটা এখনও পড়িনি। আর ব্লার্বও থাকতে পারে নাকি, নেই, না ব্লার্ব নেই দেখছি, ফাঁকা। পেজ নাম্বার বলছি, পেজ নাম্বার হচ্ছে 104।
104 হচ্ছে পেজ নাম্বার, আর দাম হচ্ছে 175। আর প্রকাশনা হচ্ছে সাম্পান, এই হচ্ছে সাম্পান প্রকাশনা। এবং এটা সুরিয়ালিজম বা ম্যাজিক রিয়েলিজমের মতো। যদি ছবিটাকে ভালো করে দেখেন দেখবেন সালভাদর ডালি, যার ধোঁয়া ধোঁয়া ওটা একটা ইয়ে মানে ঘোড়ার ছবি, এই সমস্ত ওই সুরিয়ালিজম ওই টাইপের ছবি রয়েছে। এটা ওই ধাতের বই বলেই আমার মনে হচ্ছে না, আমি শুনেছি। তো এটা আমি পরবর্তীতে পড়ে দেখি এর কী রিভিউ টিভিউ কী করা যায়। এর পরেরটা আবারও একই লেখকের, আত্মহত্যার অঞ্চল, ভিক্টর ভৌমিক, পিছনে লেখক পরিচিতি রয়েছে। এবং এই বইটা আমি পড়া শুরু করে দিয়েছি, আপনারা পেজ মার্ক দেখতে পাচ্ছেন। এইটা কোন প্রকাশনার ঠিক বলতে পারবো না, প্রকাশনার সামনে লেখা রয়েছে এরকম একটা আইকন দেওয়া রয়েছে, ঠিক আছে। ভিতরে আবার লেখা রয়েছে অস্ট্রিকের পক্ষে তামান্না নাসরিন শিমুলিয়া, এরকম সব কথা লেখা রয়েছে। দাম হচ্ছে 400 টাকা। লিটল ম্যাগাজিনে কোনো ইয়ে থেকে নিয়েছি, আমি বুঝতে পারছি না কোন প্রকাশনা। পেজ প্রিন্ট কোয়ালিটি এরকম ভালো, পেজ প্রিন্ট কোয়ালিটি। এখানে অনেকগুলো গল্প আছে সংকলন, তার মধ্যে একটার নাম আত্মহত্যার অঞ্চল। আরও রয়েছে প্রেমের গল্প 1, আবহাওয়ার পূর্বাভাস 2, বুড়ো, প্রেমের গল্প 2, অঙ্কের দিদিমণি। এই যে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই রকম। তো এই হচ্ছে মোটামুটি এই বইটা ডিটেল। এটাও ম্যাজিক রিয়েলিজম, সুরিয়ালিজম এই টাইপের, যেটা গত বছর আমি উল্লাস মল্লিকের ঈশ্বরের ডিঙি নৌকো বলে একটা বই কভার করেছিলাম ডেজের, সেই বইটার কাছাকাছি জড়ে। আবারও একটা ম্যাজিক রিয়েলিজমের বই এনেছি। তবে এটা হচ্ছে বসাক বুক স্টোর থেকে, লেখকের নাম নয়ন বসু, আর বইয়ের নাম সালাহারান। এই বইটা আমি আমার রেকমেন্ডেশন ভিডিওতে নাম বলেছিলাম, সেই বইটাই কিনেছি। দেখাচ্ছি বইটা, এটা হচ্ছে সালাহারান, নয়ন বসু, ঠিক আছে। খুলে দেখাই, বইটা এরকম দেখতে। ওরা একটা ইয়ে দিয়ে, যেটা পড়ে গেল, একটা ইয়ে দিয়েছে আপনার পেজ মার্ক দিয়েছে, এরকম দেখতে। তো এখানেও স্ট্যান্ডার্ড ফরম্যাট, এই হচ্ছে ব্লার্ব, এই হচ্ছে লেখক পরিচিতি। পুরোটা খুলে দেখালে বইটা এরকম দেখতে। পেজ প্রিন্ট কোয়ালিটি ভালো বসাতে, এরকম, ঠিক আছে। বইটার দাম হচ্ছে 220 টাকা, আর পেজ নাম্বার হচ্ছে 112, ঠিক আছে। তো এই হচ্ছে, এটাও ম্যাজিক রিয়েলিজমের ওপর। এবার দেখা যাক, পড়ে দেখে আমি এটা চেষ্টা করব আপনাদেরকে জানাবার। বই প্রায় শেষ হয়ে এসছে, অনেকগুলো বই দেখালাম। আমি দেখতে পাচ্ছি ভিডিও প্রায় 22 মিনিট হয়ে গেছে, আরও 3-4 মিনিট লাগবে। যারা এতক্ষণ অবধি আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আরও 3-4 মিনিট লাগবে। দুটো নন ফিকশান দেখাবো। তার মধ্যে প্রথম নন ফিকশানটা হচ্ছে ব্রিটিশ আমলের লালবাজার নিয়ে আমার একটা ইন্টারেস্ট রয়েছে। সেই আমলে মানে নরেন গোসাই বা এই ধরনের ইনফরমারদেরকে বিপ্লবীদের মাঝখান থেকে ভাঙিয়ে বের করে বিপ্লবীদের খবর কীভাবে পুলিশ জানতো, সেই সমস্ত বিষয়ে আমার একটু আগ্রহ আছে। সেই টাইপের একটা বই জোগাড় করেছি, সম্ভবত 2 পেজ পড়েওছি বইমেলার সময়, ভালো লেগেছে। তুহিন শুভ্র ভট্টাচার্য, ব্রিটিশ পুলিশের টিকটিকি ও অগ্নিযুগের বিপ্লবীদের গুপ্তচর, এই রকম, এরকম মোটা, ঠিক আছে। পিছন দিকটা এরকম লাল, মানে অগ্নিযুগ ফিলটা চলে এসছে কভারের মধ্যে, এরকম, ঠিক আছে। এই হচ্ছে ব্লার্ব, ঠিক আছে। এটা পত্রলেখা পাবলিশারের বই। এখানেও আবার দেখছি ব্লার্ব রয়েছে না, তুহিন শুভ্র ভট্টাচার্যের পরিচিতি রয়েছে ছবি ছাড়া, ঠিক আছে। আর এর দাম রয়েছে হচ্ছে 350 টাকা। পেজ নাম্বার হচ্ছে 255। আর এখানে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। চ্যাপ্টারগুলো একবার দেখিয়ে দিই, বড় বড় নাম আছে চ্যাপ্টারগুলো, তাই পড়ছি না। এরকম অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। পেজ প্রিন্ট কোয়ালিটি ভালো। আপনারা যদি আমার অটোমেটিক চয়েস বেস্ট স্ট্রিট ভিডিওটা দেখে থাকুন, ওটা ভালো ভিডিও, দেখবেন। ওটাও আপনাদের বইমেলা থেকে বই কিনতে সাহায্য করবে। তার মধ্যে নন ফিকশানে কিন্তু পত্রলেখা পাবলিশার্সের একটা বই জায়গা পেয়েছিল, শান্তিনিকেতনে গান্ধীজি, মনে করে থাকবে, যারা দেখেছেন তারা মনে পড়বে, ঠিক আছে। এই হচ্ছে সেই বই। আর দ্বিতীয় নন ফিকশান লেখকের উপস্থিতিতে সংগ্রহ করেছি, যার একটা বাঘাযতীন বলে বই অনেকদিন আগে পড়েছিলাম, পত্রলেখা পাবলিশারেরই, সে একই প্রকাশনার অমিত দেবনাথের লেখা ভারতবর্ষের বিভিন্ন যুদ্ধের বিষয় নিয়ে নন ফিকশান, ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ জয়ের নেপথ্যে। বইটাকে খুলে দেখাবো, বইটা এরকম দেখতে, ঠিক আছে। এরকম ব্লার্ব রয়েছে। এখানে অমিত দেবনাথের লেখক পরিচয়, খুব সুন্দর একটা কভার, এখানেও একটা খুব সুন্দর কভার, এবং এরও অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। আমি যতদূর জানি, দেশ স্বাধীন হওয়ার পর কার্গিল যুদ্ধ অবধি যা যা সিগনিফিক্যান্ট যুদ্ধ ভারতবর্ষ লড়েছে, সেই সমস্ত যুদ্ধ সামারাইজ করে নন ফিকশান। এখানে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টারগুলো দেখিয়ে দিই। পেজ প্রিন্ট কোয়ালিটি পত্রলেখার ভালো হয়, এই যে পেজ প্রিন্ট কোয়ালিটি, দুর্দান্ত পেজ প্রিন্ট কোয়ালিটি, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমি কলকাতা বইমেলা উপলক্ষে যা যা বই সংগ্রহ করেছি কলকাতা বইমেলা থেকে বা তার ঠিক আগে, সেই সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের বইমেলা যেহেতু এখনও 1 সপ্তাহ আছে, বই কিনতে সুবিধা হবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।